আমাদের স্নায়ুতন্ত্রের যে মূল একক নিউরন, আমরা সবাই স্কুলের ছবি দেখেছি, নামগুলোও হয়তো অনেকের আবছা মনে আছে। হুম, মনে থাকারই কথা। কিন্তু এই সাধারণ দেখতে কোষটা যে আসলে আমাদের চেতনা, স্মৃতি আর বাস্তবতার পুরো স্থাপত্যটাই ধারণ করে আছে, এটা ভাবলে কেমন লাগে? হ্যাঁ, এটা শুধু একটা বায়োলজি পাঠ নয়। এটা তো আসলে আমাদের নিজেদের অপারেটিং সিস্টেমের ভেতরে উঁকি দেওয়ার মতো। চলুন তাহলে এই জৈব কম্পিউটারের ভেতরে প্রবেশ করা যাক। ঠিক আছে, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। একটা নিউরনের মূল নকশায় ৩টে প্রধান অংশ। তো এই কোষ দেহ, ডেনড্রন আর অ্যাক্সন, এরা কি একটা কোম্পানির সিইও, রিসেপশনিস্ট আর ডেলিভারি এজেন্টের মতো কাজ করে? তুলনাটা কিন্তু বেশ ভালো। কোষদেহ বা সোমাকে তো অবশ্যই কোম্পানির সিইও বা কন্ট্রোল সেন্টার বলা যায়। আচ্ছা। এর ভেতরেই তো নিউক্লিয়াসটা থাকে, যেখানে কোষের সমস্ত জেনেটিক ব্লুপ্রিন্ট, মানে সব তথ্য জমা। কিন্তু এখানে একটা বিশেষ জিনিস আছে, নিশোল দানা। হ্যাঁ, এটার কথা সোর্সগুলোতেও বিশেষভাবে বলা হয়েছে। নিশোল দানা, এটা কি? এগুলো হলো কোষের পাওয়ার হাউস আর ফ্যাক্টরি, দুটোই। এরা অনবরত প্রোটিন তৈরি করে, কারণ একটা নিউরনকে সচল রাখা আর তার সংযোগগুলোকে ঠিকঠাক রাখা মানে ৪৯ শক্তির কাজ। নিউরনের কোষদেহ নাকি বিভাজিত হয় না, এর সেন্ট্রিওলটা নিষ্ক্রিয় থাকে। এটা তো একটা বিশাল ব্যাপার। এটা একটা বিশাল ব্যাপার। এর মানে হলো আমাদের মস্তিষ্কের বেশিরভাগ নিউরন যা নিয়ে আমরা জন্মাই, সেটাই আমাদের সারা জীবনের সঙ্গী। ওহ। এরা সাধারণ কোষের মতো সংখ্যা বৃদ্ধি করে নিজেদের সারাতে পারে না, আর এটাই মস্তিষ্কের যে কোনো আঘাতকে এত বিপজ্জনক করে তোলে। একবার নিউরন নষ্ট হলে সেই সংযোগ আর তাতে জমানো তথ্য দুটোই পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। দারুণ পয়েন্ট। তাহলে কোষদেহ হলো কমান্ড সেন্টার, কিন্তু এই সেন্টার তথ্য গ্রহণ করে কিভাবে? এখানেই কি ডেনড্রিয়নের ভূমিকা? একদম। ডেনড্রাইটের ওই শাখা প্রশাখাগুলোকে ডেনড্রাইটের বাচ্চা বলা হয়েছে, যেটা মনে রাখার জন্য বেশ মজার। হ্যাঁ, ওটা মনে রাখার জন্য ভালো। ডেনড্রাইটগুলো হলো নিউরনের অ্যান্টেনা। ওরা আশেপাশের হাজার হাজার অন্য নিউরন থেকে সিগন্যাল গ্রহণ করে। হাজার হাজার? হ্যাঁ, হাজার হাজার। তবে বাচ্চা বলার চেয়েও জরুরি হলো এদের গঠনটা। এদের গায়ে ডেনড্রাইটিক স্পাইন নামের কাঁটার মতো অংশ থাকে, আর ঠিক ওখানেই অন্য নিউরনের সাথে সংযোগ বা সিন্যাপস তৈরি হয়। আর এই স্পাইনগুলো কিন্তু স্থির নয়। স্থির নয় মানে? মানে আমাদের অভিজ্ঞতার সাথে সাথে এরা জন্মায়, বদলায় বা হারিয়েও যায়। আমরা যা শিখি তার ভৌত রূপটাই হলো এই স্পাইনগুলোর পরিবর্তন। বাহ! তার মানে ডেনড্রাইটগুলো শুধু সিগন্যাল ধরেই না, এরা নিজেদের সংযোগগুলোকে প্রতিনিয়ত নতুন করে সাজিয়েও নিচ্ছে। আচ্ছা, তাহলে সিগন্যাল গ্রহণের পর সেটা পাঠানোর পালা। এখানে আসছে অ্যাক্সন। হ্যাঁ, অ্যাকশন। যেহেতু এটা সাধারণত একটাই থাকে, তাই এর নাম একজন থেকে অ্যাকশন। এটা মনে রাখার জন্য বেশ কার্যকর। অ্যাকশন হলো ডেটা কেবল। কোষদেহে সমস্ত ইনকামিং সিগন্যাল যখন একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখন অ্যাকশনের মাধ্যমে একটা হবে নয়তো হবে না ধরনের সিগন্যাল বেরিয়ে যায়। আর এর দৈর্ঘ্য তো অবিশ্বাস্য হতে পারে, তাই না? অসাধারণ। সুষুম্নকাণ্ড থেকে পায়ের আঙুল পর্যন্ত একটা অ্যাকশন ১ মিটারেরও বেশি লম্বা হতে পারে। ভাবুন তো, একটা মাত্র কোষ। এখানেই ব্যাপারটা আসলে জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে। অ্যাক্সান তো শুধু একটা সাধারণ তার নয়। একাডেমিক সোর্সটাতে এর আবরণকে পেঁয়াজের খোসার সাথে তুলনা করা হয়েছে। মানে এর ওপর বেশ কয়েকটা স্তর। হুম। একটা সাধারণ কোষের একটা অংশের ওপর এতগুলো স্তরের সুরক্ষা কেন দরকার? কারণ অ্যাকশনের মধ্যে দিয়ে যা যায় তা সাধারণ রাসায়নিক সংকেত নয়। এটা একটা দ্রুত গতির তড়িৎ সংকেত, অ্যাকশন পোটেনশিয়াল। এই সংকেতকে খুব দ্রুত আর নির্ভুলভাবে তার গন্তব্যে পৌঁছাতে হবে। আচ্ছা। তো অ্যাকশনের প্রথম আবরণ হল অ্যাক্সোলেমা। তার উপর থাকে চর্বি দিয়ে তৈরি মায়েলিন সিথ নামের একটা অন্তরক স্তর, ইনসুলেটর। ও, অনেকটা ইলেকট্রিক তারের উপর প্লাস্টিকের আবরণের মতো। একদম। নিউরনেরও নাকি শীত লাগে, তাই তাকে মায়েলিন শীতবস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই ইনসুলেশন যদি এতই কাজের হয়, তাহলে মস্তিষ্কের সব নিউরনে এই আবরণ থাকে না কেন? এর কি কোনো অসুবিধাও আছে? চমৎকার প্রশ্ন। এর কারণটা হলো একটা ট্রেড অফ, মানে সুবিধা অসুবিধার ভারসাম্য। মাইলিন সিথ সংকেতের গতি অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়, কিন্তু এটা বেশ জায়গা নেয়, আর এটা তৈরি ও রক্ষণাবেক্ষণে প্রচুর শক্তি খরচ হয়।
ও আচ্ছা। আমাদের মস্তিষ্কে তো জায়গা সীমিত, তাই যেখানে খুব দ্রুত সিগন্যাল পাঠানো জরুরি, যেমন ধরুন দেখা বা মাংসপেশির নড়াচড়ার জন্য, সেখানটার নিউরনগুলো মাইলিনেটেড, কিন্তু যেখানে গতি অতটা জরুরি নয় সেখানে নন মাইলিনেটেড নিউরন থাকে। এটা প্রকৃতির একটা দারুণ রিসোর্স ম্যানেজমেন্ট। আর এই মাইলিন শীথ তো নিরবচ্ছিন্ন নয়, এর মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে যেগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। হ্যাঁ, নোডস অফ র্যানভিয়ার। আমার প্রথমে মনে হয়েছিল এগুলো হয়তো সিস্টেমের কোনো ত্রুটি, কিন্তু সোর্সগুলো বলছে এগুলোর একটা বিশেষ কাজ আছে। বরাবর না গিয়ে এক পর্ব থেকে আরেক পর্বে লাফিয়ে লাফিয়ে যায়। লাফিয়ে যায়। হ্যাঁ, এই প্রক্রিয়াকে বলে সল্টেটরি কন্ডাকশন। আর এই লাফের কারণে সংকেতের গতি প্রায় ১০০ মিটার প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে। এই পর্বগুলো না থাকলে গতিটা অনেক কমে যেত। তাহলে একটা তড়িৎ সংকেত অবিশ্বাস্য গতিতে লাফিয়ে লাফিয়ে অ্যাকশনের শেষ পর্যন্ত পৌঁছল। এরপর কি হবে? নিউরনগুলো তো একে অপরকে সরাসরি স্পর্শ করে না। না, করে না। বেধের মধ্যে নাকি একটা সূক্ষ্ম ফাঁকা জায়গা থাকে। তাহলে সংকেতটা পার হয় কিভাবে? ঠিক তাই। এই সংযোগস্থলকেই বলা হয় সিন্যাপস, আর ওই ফাঁকা জায়গাটাকে বলে সিন্যাপটিক ক্লেফট। আর এখানেই জীববিজ্ঞানের সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটা ঘটে। তড়িৎ সংকেত তো এই ফাঁকটা লাফ দিয়ে পার হতে পারে না। পারে না। না, তাই সিস্টেমটা এখানে ভাষা পরিবর্তন করে। ভাষা পরিবর্তন করে মানে ইলেকট্রিক্যাল থেকে অন্য কিছুতে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল বা রাসায়নিক ভাষায়। যখন তড়িৎ সংকেত অ্যাকশনের শেষ প্রান্তে পৌঁছায়, তখন সেটা কিছু থলিকে মানে ভেসিকলসকে কোষের পর্দার দিকে ঠেলে দেয়। এই থলিগুলোর ভেতর নিউরোট্রান্সমিটার নামের রাসায়নিক বার্তাবাহক ভরা থাকে। সোর্সগুলোতে অ্যাসিটাইল কোলিনের কথা বলা হয়েছে। এটাই কি একমাত্র বার্তাবাহক? ওটা একটা ক্লাসিক উদাহরণ, বিশেষ করে মাংসপেশির সংকোচনের ক্ষেত্রে। কিন্তু আমাদের মস্তিষ্কে এরকম প্রায় ১০০রও বেশি ধরনের নিউরোট্রান্সমিটার আছে, আর প্রত্যেকের কাজ আলাদা। ১০০রও বেশি? হ্যাঁ, যেমন ধরুন ডোপামিন আমাদের আনন্দ, পুরস্কারের অনুভূতি নিয়ন্ত্রণ করে। সেরোটোনিন আমাদের মেজাজ, ঘুম এগুলোকে প্রভাবিত করে। আবার গ্যাবার মতন নিউরোট্রান্সমিটার মস্তিষ্ককে শান্ত করে। সুতরাং এটা শুধু একটা হ্যাঁ বা না সিগন্যাল নয়। মানে কি ধরনের রাসায়নিক ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে সংকেতের মানেটাই পাল্টে যায়। একদম। এই রাসায়নিকগুলো সিনাপস পার হয়ে পরের নিউরনের ডেনড্রাইটের গায়ে থাকা গ্রাহক বা রিসেপ্টরের সাথে যুক্ত হয়, অনেকটা চাবিতালা সিস্টেমের মতো। আর এই সংযোগের ফলেই সেখানে আবার একটা নতুন তড়িৎ সংকেত তৈরি হয়। ঠিক তাই। এভাবেই একটা সংকেত তড়িৎ থেকে রাসায়নিক এবং আবার তড়িৎ সংকেতে রূপান্তরিত হয়ে এক নিউরন থেকে আরেক নিউরনে যায়। আর পুরো প্রক্রিয়াটা ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ সময়ে ঘটে যায়। তাহলে আসুন এই পুরো জটিল প্রক্রিয়াটাকে একটা বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে দেখি। হাতে পিন ফুটলে কি ঘটে আমাদের স্নায়ুতন্ত্রে? এটা পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে এক সুতে বাঁধে। যখন আপনার আঙুলে পিন ফোটে, তখন সেখানকার সংবেদী স্নায়ু বা সেন্সরি নিউরন একটা তড়িৎ সংকেত তৈরি করে। সেই সংকেত সেকেন্ডে ১০০ মিটার বেগে অ্যাক্সন বেয়ে আপনার সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডে পৌঁছায়। সেখানে সংকেতটি একটি সহযোগী নিউরনের মাধ্যমে আজ্ঞাবাহী স্নায়ু বা মোটর নিউরনে যায়। আচ্ছা, মানে ব্রেনে যাওয়ার আগে? হ্যাঁ, ব্রেনে যাওয়ার আগেই এই আজ্ঞাবাহী স্নায়ু তখন আরেকটি তড়িৎ সংকেত পাঠায় আপনার হাতের পেশিতে, যা সংকুচিত হয়ে আপনার হাতকে সরিয়ে আনে। এই পুরো সার্কিটটা এত দ্রুত কাজ করে যে আপনার মস্তিষ্ক ব্যথাটা উপলব্ধি করার আগেই আপনি হাত সরিয়ে ফেলেন। ওহ, তাই তো। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটিকেই প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলে। এটা আমাদের রক্ষা করার জন্য একটা প্রি-প্রোগ্রামড সার্কিট। অবিশ্বাস্য, কিন্তু এটা তো একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। আমাদের শেখা বা মনে রাখার মতো জটিল কাজগুলোর পেছনেও কি এই একই মৌলিক প্রক্রিয়া কাজ করে? আমি সবসময় ভাবতাম স্মৃতি হয়তো মস্তিষ্কের কোনো এক জায়গায় ফাইলের মতো জমা থাকে। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। স্মৃতি কোনো নির্দিষ্ট জায়গায় জমা থাকে না, বরং স্মৃতি হল নিউরনগুলোর মধ্যে সংযোগের শক্তি। এই ধারণাটাই হল নিউরোসায়েন্সের কেন্দ্রবিন্দু। সংযোগের শক্তি? হ্যাঁ, যখন আমরা নতুন কিছু শিখি, যেমন একটা নতুন শব্দ বা সাইকেল চালানো, তখন নির্দিষ্ট কিছু নিউরনের মধ্যে বারবার সংকেত আদান-প্রদান হয়। এই পুনরাবৃত্তির ফলে ওই সিন্যাপসগুলো ভৌতভাবে পরিবর্তিত হয়। ভৌতভাবে পরিবর্তিত হয়? কিভাবে?
সোর্সগুলোতে তো বলা হয়েছে সংযোগ শক্তিশালী হয়, কিন্তু এর পিছনের কৌশলটা কি? একে বিজ্ঞানীরা বলেন লং টার্ম পোটেন্সিয়েশন বা এলটিপি। সহজভাবে বললে, যখন একটা সিন্যাপস বারবার ব্যবহৃত হয়, তখন সংকেত গ্রহণকারী ডেনড্রাইটের গায়ে আরও বেশি রিসেপ্টর বা গ্রাহক তৈরি হয়। আচ্ছা। ফলে সে পরের সংকেতের জন্য আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আর ওদিকে সংকেত পাঠানো অ্যাকশন টার্মিনালও হয়তো আরও বেশি নিউরোট্রান্সমিটার ছাড়তে শুরু করে। ফলে ওই পথটাকিয়ে সংকেত চলাচল অনেক সহজ আর দ্রুত হয়ে যায়। অনেকটা একটা কাঁচা মাটির রাস্তার উপর দিয়ে বারবার গাড়ি চললে যেমন সেটা একটা পাকা রাস্তায় পরিণত হয়। সেরকম। তুলনাটা একদম পারফেক্ট। ঠিক সেরকমই। তাহলে যখন আমরা কিছু ভুলে যাই, তখন কি ওই রাস্তাটা আবার ঘাসে ঢেকে যায়? মানে সংযোগটা দুর্বল হয়ে যায়? ঠিক তাই। একে বলে লং টার্ম ডিপ্রেশন বা এলটিডি। যে সিন্যাপটিক পথগুলো ব্যবহার হয় না, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। রিসেপ্টর কমে যায় আর শেষে সংযোগটি হারিয়েও যেতে পারে। এটা তো তাহলে মস্তিষ্কের একটা আবর্জনা পরিষ্কার করার মতো প্রক্রিয়া। বলতে পারেন, যা অপ্রয়োজনীয় তাকে সরিয়ে দিয়ে নতুন কিছু শেখার জন্য জায়গা তৈরি করা। ইউজ ইট অর লুজ ইট, এই প্রবাদটি আমাদের মস্তিষ্কের জন্য আক্ষরিক অর্থেই সত্যি। তার মানে আরও বুদ্ধিমান হওয়া বা স্মৃতিশক্তি বাড়ানোর চাবিকাঠি হল নতুন নতুন সিন্যাপস তৈরি করা আর পুরনো দরকারি সিন্যাপসগুলোকে শক্তিশালী রাখা। একদম। বই পড়া, নতুন ভাষা শেখা বা একটা বাদ্যযন্ত্র বাজানো, এগুলো আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের মানচিত্রকে নতুন করে আঁকছে। একদম। আমাদের সবার মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে। সংখ্যাটা প্রায় সবার ক্ষেত্রেই কাছাকাছি। কিন্তু পার্থক্য গড়ে দেয় এই নিউরনগুলোর মধ্যে সংযোগের প্যাটার্ন, শক্তি আর জটিলতা। একেই বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি। লক্ষ লক্ষ নতুন সংযোগ তৈরি হয়, শক্তিশালী হয়। একজন প্রাপ্তবয়স্ক যখন কোনো নতুন কাজে দক্ষতা অর্জন করেন, তখনও ঠিক একই ঘটনা ঘটে। তাহলে তো নিউরন শুধু একটা কোষ নয়, এটা একটা উচ্চগতির জৈবতার, একটা সূক্ষ্ম রাসায়নিক বার্তাবাহক, আর আমাদের পরিবর্তনশীল সত্তার মূল ভিত্তি। অ্যাক্সনের ওই পিঁয়াজের মতো স্তর থেকে শুরু করে সিন্যাপসের রাসায়নিক সংকেত পর্যন্ত প্রতিটি অংশই আমাদের শেখা, বেড়ে ওঠা আর টিকে থাকার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা। বিষয়টি সত্যিই তাই। আর এটা বোঝার পর আমরা সবচেয়ে সাধারণ কাজগুলোর পেছনের অবিশ্বাস্য জটিলতাকেও উপলব্ধি করতে পারি। যখন আমরা একটা পরিচিত মুখ দেখি, তখন আমাদের মস্তিষ্কের কোটি কোটি নিউরন একসাথে কাজ করে সেই তথ্যকে বিশ্লেষণ করে, পুরনো স্মৃতির সাথে মেলায় আর আমাদের একটা অনুভূতি দেয়। পুরোটাই ঘটে এক লহমায়। শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। আমরা আলোচনা করলাম যে ব্যবহারের মাধ্যমে সিন্যাপস শক্তিশালী হয় আর অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মস্তিষ্ক নিজেকে ক্রমাগত পুনর্গঠন করে। একটি নিউরন যেখানে হাজার হাজার অন্য নিউরনের সাথে যুক্ত থাকতে পারে, তার মানে আমাদের শেখার এবং পরিবর্তনের সম্ভাবনা তো প্রায় অসীম। আমাদের মস্তিষ্ক কোনো পাথর নয়, এটা কাদামাটির মতো। প্রশ্ন হলো, আজ থেকে আমরা কোন নতুন সংযোগটি তৈরি করার চেষ্টা করতে পারি, বা কোন পুরনো পথটিকে আরও শক্তিশালী করতে পারি? আমাদের হাতেই রয়েছে নিজেদের